দেখো, এবছর আমরা প্রত্যেকেই জানি যখন সুপ্রিম কোর্টে একটা বিষয় কনস্টিটিউশন জাজমেন্ট পেন্ডিং ছিল, তখন 7 মাস ফুটবল হয়নি। ফুটবল যেহেতু 11 মাসের সিজন, 7 মাস ফুটবল না হওয়াটা মানে সিজন প্রায় বন্ধ করে দেওয়ার মতো। এই সময়ে অনেকেই এরকম আশঙ্কা করছিলেন যে বোধহয় এই বছর লিগ করা যাবে না, কিন্তু সকলের প্রচেষ্টায় যখন লিগ হয়েছে, সেই লিগটাকে ট্রাঙ্কেটেড লিগ বলা হয়েছে। 14টা টিম 91টা ম্যাচ খেলেছে এবং আমরা এএফসির অনুমোদনও পেয়েছি যেখান থেকে এই লিগের চ্যাম্পিয়ন কন্টিনেন্টাল টুর্নামেন্ট খেলতে যেতে পারবে। সুপ্রিম কোর্টের যে বিষয়টা ছিল সেটা কোনো ব্যক্তিরই নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। কোর্ট যেমন যেমন নির্দেশ দিয়েছে তেমন তেমন করা হয়েছে। তার মধ্যেও আরও একটা বিষয় রয়েছে যে নতুন যে এমআরএ করার জন্য কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, কিছু ডিরেকশন দেওয়া রয়েছে। ওই ডিরেকশন কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য আবার কোর্ট মনিটর একটি ওয়ান-ম্যান কমিটিও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। সমস্ত জিনিসের একটা টাইম লাইন রয়েছে যে ওই সময়ের মধ্যে করতে হবে, এত গ্যাপ দিতে হবে ইত্যাদি করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পেরেছে এবং লিগ এরপরের যে লিগ হবে সেই লিগ পূর্ণ লিগ হবে, লম্বা সময়ের জন্য হবে। সেই বিষয়ে আমি কথা দিতে পারি। অকুলতে একটা বিষয়, সেটা হলো যেহেতু একটা ট্রাঙ্কেটেড লিগ হাইব্রিড ফরম্যাটে হচ্ছে সম্পূর্ণটাই, 14টা করে ম্যাচ মানে দলগুলো খেলবে, সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিং এবার একটা প্রধান দল এবং হয়তো ডেলিগেটেড হয়ে যাবে। তো এটা কি কনসিডারেশনে আনা যেতে পারে যেহেতু লিগটা লং ফরম্যাটে হচ্ছে না, তো এবার প্রমোশন বা রেলিগেশনটা যদি বন্ধ থাকা যায়? এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ এটারও একটা ডিরেকশন রয়েছে। আর সুপ্রিম কোর্টে যে কটা বিষয় উঠেছিল যার মধ্যে প্রমোশন রেলিগেশনও একটা বিষয় ছিল এবং সেটা সংক্রান্ত একটা জাজমেন্ট রয়েছে। তাই আমার মনে হয় যে এর বিষয়ে আমার মন্তব্য করা উচিত হবে না। রেগুলেশন এবং সুপ্রিম কোর্টের যা নিয়ম আছে সেটা মেনে। দীর্ঘমেয়াদী চুক্তির জন্য একটা নাম উঠে আসছে এই জিনিয়াস স্পোর্টস, এই বিষয়ে কোনো আপডেট পাই? এই বিষয়ে আপডেট সময়ে সময়ে দেওয়া হবে। আমি বললাম যে প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে, এটাও একটা প্রক্রিয়া যখন সম্পূর্ণ হবে সেটা আবার একটা অফিসিয়াল আপডেট দেওয়া হবে। বললাম না, একটা প্রশ্ন না করলেই না, হয়তো তোমাকে বিব্রতই করবে সামনেটা। সেটা হলো, তুমি যখন ফুটবলার ছিলে, দীর্ঘদিন খেলেছো, রেফারি নিয়ে কিন্তু বারবারই একটা অভাব অভিযোগ উঠে এসছে। সম্প্রতি ইস্টবেঙ্গলের সাথে যে খেলাটা ছিল, যা নিয়ে রেফারিং এর যে মান, যা নিয়ে প্রচন্ড ক্ষোভ বিক্ষোভ সমর্থক এবং অফিসিয়ালদের মধ্যে, সেই ম্যাচ আশা করি তুমি দেখেছো। তো রেফারিং এর মান যেভাবে নিম্নগামী, তাতে এরাই তো ম্যাচটাকে মানে পরিচালনা করে। ভারতীয় ফুটবলের উন্নতি কি এই ধরনের রেফারি দিয়ে করা সম্ভব? দেখো, রেফারি এবং কোচেস ডেভেলপমেন্ট একটা লং টার্ম প্রসেস। আমরাই এসে রেফারিদের যে একটা লং টার্ম কন্ট্রাক্ট দেওয়া উচিত সেই কন্ট্রাক্ট দিয়েছি। এর আগে পর্যন্ত রেফারিরা ম্যাচ ভিত্তিক পারিশ্রমিক পেত এবং সেখানে তাদের একটা আর্থিক অনিশ্চয়তার জন্য রেফারিং তারা মূল পেশা হিসেবে নিয়ে উঠতে সক্ষম হতো না। আমার মনে হয় যে তোমরা নিশ্চয়ই এটাকে প্রশংসা করবে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন রেফারিদেরকে একটা লং টার্ম কন্ট্রাক্ট দিয়েছে। এছাড়াও রেফারি ডেভেলপমেন্টের কোর্সেস চলছে। আমার মনে হয় রেফারিংয়ে আরও উন্নতি করা দরকার। আর এই উন্নতি যেভাবে রেফারি ইনস্ট্রাক্টরদের মাধ্যমে
রেফারিরা নিজেদেরকে উন্নতি করবে এবং উন্নতির সাথে সাথে একজন রেফারি কতগুলো ম্যাচ খেলাচ্ছে অর্থাৎ ম্যাচ টাইম পাচ্ছে সেটাও নির্ভর করবে। গৌতম কর এই মুহূর্তে এবং এম সুরেশ এই দুজন এই মুহূর্তে রেফারি ডিপার্টমেন্টকে হেড করছেন। তারা দীর্ঘদিন ভারতীয় ফুটবলের রেফারিং করিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস তারা আরো সচেষ্ট হবে কিভাবে রেফারিদের ভুল ভ্রান্তিগুলোকে কমানো যায়। মানে এই যে ম্যাচে রেফারিং হয়েছিল, এই রেফারিং এর মধ্যে যে ত্রুটি ছিল সেটা তুমি মানে সরাসরি না বললেও মানছো? না, আমি কোনো একটি ম্যাচ কোনো একজন রেফারি সম্পর্কে আমার মন্তব্য করা উচিত হবে না, কিন্তু আমি বলছি সামগ্রিকভাবে যদি ফুটবলের উন্নতি করতে হয় সেখানে রেফারিং, কোচেস এবং ইউথ এই তিনটে বিভাগে একটা সম্মিলিত ডেভেলপমেন্ট করা দরকার। ফেডারেশন চেষ্টা করছে, ফেডারেশন একটা লং টার্ম গোল নিয়ে তাদের ডেভেলপমেন্টের একটা প্রসেস করেছে।